সবাইকে শুভ সন্ধ্যা। আমি নুরুল মুস্তফা কামাল জাফরি। আমি একজন ডেভেলপমেন্ট এবং হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার। আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি হিউম্যানিটেরিয়ান সেক্টর সহ প্রায় ২০ বছর। মাঝখানে আমি কিছু সময়ের জন্য শিক্ষকতাও করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। রোহিঙ্গা রেসপন্সের সাথে আমি জড়িয়েছি বলতে গেলে রেসপন্সের প্রথম দিন থেকেই, এবং আমি বিশ্বাস করি রোহিঙ্গা রেসপন্স শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ই নয়, এটার সাথে আন্তর্জাতিক যারা দাতা গোষ্ঠী রয়েছেন, বিভিন্ন মানবিক সহায়তাকারী সংস্থা রয়েছেন, তারাও এই রেসপন্সের সাথে জড়িত। আমি বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় রোহিঙ্গা রেসপন্সে কাজ করার সুযোগ পেয়েছি বলেই হয়তো রোহিঙ্গা রেসপন্স সম্পর্কে আমার একটা সরাসরি অভিজ্ঞতা আমি পেয়েছি। পাশাপাশি রোহিঙ্গা রেসপন্স নিয়ে গবেষণা করার সুবাদে আমি রোহিঙ্গা রেসপন্স নিয়ে অনেকগুলো ডকুমেন্ট পড়ার বা ডকুমেন্টের ভেতর দিয়ে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি যে লেকচার সিরিজটি আয়োজন করছি, এই লেকচার সিরিজটি নাম দিয়েছি আমি লোকালাইজেশন লেকচার সিরিজ। এই লেকচার সিরিজে আমি কথা বলবো আমার এই পেজ থেকে প্রতিদিন রাত্র ৯টা থেকে রাত্র ১০টা পর্যন্ত বাংলাদেশ সময়। আজকে ১৬ তারিখ। আজকে আমি কথা বলবো ইম্প্যাক্ট অফ রোহিঙ্গা ক্রাইসিস, ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস। ১৭ই জুন কালকে কথা বলবো আন্ডারস্ট্যান্ডিং লোকালাইজেশন ইন বাংলাদেশ কনটেক্সট। ১৮ই জুন কথা বলবো 8 লোকালাইজেশন ফ্রম এ উখিয়া টেকনাফ পার্সপেক্টিভস, প্রপোজালস ফর কক্সবাজার সিভিল সোসাইটিস। ১৯ জুন আমি কথা বলবো পিপল, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাসেটস অফ উখিয়া টেকনাফ, দ্য টেল অফ ফরগটেন হিরোস। ২০ জুন আমি কথা বলবো রোহিঙ্গা ইনসার্জেন্সি, দ্য সাইন অফ ডিভিশন অ্যান্ড ডিস্ট্রাকশন। ২১ জুন আমি কথা বলবো লোকালাইজেশন, ড্রয়িং দ্য বিগ পিকচার। ২২ জুন কথা বলবো ডিমান্ডিং দ্য ল্যান্ড অ্যান্ড রাইটস ব্যাক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার বাংলা করলে দাঁড়ায় রোহিঙ্গা রেসপন্সের প্রভাব এবং বাস্তবতা কি, আর বেশ কিছু তথ্য আমি উপস্থাপন করব। এখন প্রশ্ন আসতে পারে, কেন রোহিঙ্গা রেসপন্স নিয়ে আমি কথা বলছি এবং কেন লোকালাইজেশন নিয়ে কথা বলছি? লোকালাইজেশন নিয়ে কথা বলার আমি মনে করি আমার একটা জন্মগত অধিকার আছে। প্রথমত, আমি বাংলাদেশের একজন নাগরিক। দ্বিতীয়ত, আমি কক্সবাজারের একজন নাগরিক। তৃতীয়ত, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার এটা চিন্তা করার কারণ রয়েছে যে কিছু মানুষ এই রেসপন্সের ফলে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে দুইভাবে। প্রথমত হচ্ছে হোস্ট কমিউনিটি, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রোহিঙ্গা কমিউনিটি, তারাও তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চতুর্থত, আমি যেহেতু রোহিঙ্গা রেসপন্সে কাজ করছি, সেজন্য আমি একজন মানবিক সহায়তা কর্মী হিসেবেও আমার দায়িত্ব রয়েছে, আমি মনে করি, লোকালাইজেশন নিয়ে কথা বলা। লোকালাইজেশন নিয়ে কথা বলার আমার আরো অনেকগুলো কারণ রয়েছে। তন্মধ্যে
একটি কারণ হচ্ছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি লোকালাইজেশন নিয়ে অনেকগুলো ভুল ধারণা বিরাজমান রয়েছে এবং লোকালাইজেশন নিয়ে অনেকগুলো নাটকও কিন্তু হচ্ছে এবং আমি কোনোভাবে বিশ্বাস করি না যে আমি সেই নাটকের একটা অংশ হতে পারি এবং আমি বিশ্বাস করি লোকালাইজেশন যদি হতেই হয় সেটা প্রকৃত অর্থে হতে হবে, যেভাবে লোকালাইজেশনটা প্রকৃত প্রস্তাবে লোকাল বা স্থানীয় মানুষকে উপকৃত করবে, স্থানীয় যারা ফার্স্ট রেসপন্ডার, যারা প্রথম সাড়াদান করেছিল এই রেসপন্সে, তারা এই রেসপন্সের প্রকৃত অংশীদার হতে পারবে। আমরা সেরকম একটি বাস্তব পরিপ্রেক্ষিত দেখতে চাই বলেই আমি লোকালাইজেশন নিয়ে কথা বলতে উদগ্রীব ছিলাম এবং ফাইনালি আমি এই লোকালাইজেশন লেকচার সিরিজের মাধ্যমে আমার চিন্তাগুলো আমি উপস্থাপন করতে চাই। আমি প্রথমে কথা বলতে চাই রোহিঙ্গা রেসপন্সের পূর্বে চট্টগ্রাম এবং কক্সবাজারের অবস্থা কিরকম ছিল। কক্সবাজার এবং কক্সবাজারের পার্শ্ববর্তী এলাকাগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। তন্মধ্যে রয়েছে বনজ সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ এবং মানব সম্পদ। আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে কক্সবাজার পাহাড়, বন এবং ম্যানগ্রোভ বন দ্বারা ঘেরাও একটি অঞ্চল। গভীর বনভূমি, উর্বর স্থলভূমি বা সমভূমি এবং ম্যানগ্রোভ ফরেস্ট দ্বারা কক্সবাজারের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। সেখানে রয়েছে বনের কাঠ, বনের পশু, বনের যে শাক সবজি এবং ফলমূল রয়েছে সেগুলো, বনের পাখি। এরপর রয়েছে মিঠা পানিতে প্রচুর মাছ এবং পুকুরে যে মাছ চাষ হতো সেই মাছ চাষ থেকে প্রাপ্ত মৎস্য সম্পদ, বিল থেকে প্রাপ্ত মৎস্য সম্পদ। এরপর অন্যতম আরেকটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে লবণ শিল্প। এর বাইরে কক্সবাজারের মৎস্য সম্পদের মধ্যে রয়েছে, আমি আগেই খাল, বিল, বনভূমি এবং পুকুর থেকে আহরিত মৎস্য সম্পদের কথা বলেছি। এর বাইরে রয়েছে গভীর সমুদ্র থেকে আহরিত মৎস্য সম্পদ ও গভীর সমুদ্রের অন্যান্য সম্পদ। সো আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি কক্সবাজারের যে প্রকৃতি, যে প্রাণ, যে মানুষ, তারা প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল। এবং কক্সবাজারে বেকারত্বের হার ছিল খুব কম। রাষ্ট্রীয় নীতিমালার আওতায় কক্সবাজারে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং রাষ্ট্রীয় যেসব নীতিমালার কারণে দেশের অন্যান্য অঞ্চল যে স্বাভাবিক গতিতে এগিয়ে চলছিল, তারই গতিধারায়, তারই মূলধারায় কক্সবাজারও সামিল ছিল এবং কক্সবাজারও দুর্দান্ত গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলছিল। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে কক্সবাজারের বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি এগিয়ে ছিল কক্সবাজার। কারণ এখানে পর্যটন এর কথা না বললে নয়। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী এবং পর্যটন সেক্টরের বিকাশের সাথে সাথে কক্সবাজারের আর্থসামাজিক উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছিল এবং সেই ধারা যদি অব্যাহত থাকতো এবং রোহিঙ্গার রেসপন্স না হতো, কক্সবাজারের উন্নয়ন আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে পারত। এবং আমরা বিশ্বাস করি পর্যটনের যে বিশ্বায়ন এবং
এশিয়ান হাইওয়ে নিয়ে যে পরিকল্পনা এবং বাংলাদেশ রাষ্ট্রের যে অন্যান্য পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলোকে যদি আমরা আমলে নেই, তাহলে কক্সবাজার এতদিনে বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে অনেক, অনেক বেশি এগিয়ে যেত আর্থসামাজিক, প্রাকৃতিক, শিক্ষাগত আরো অন্যান্য মানব উন্নয়ন সূচকের হিসেবে। এখন রোহিঙ্গা রেসপন্স নিয়ে একটু কথা বলব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করব কমেন্টে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, অথবা আমি সরাসরি আমার এই লেকচারের মাঝখানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রোহিঙ্গা রেসপন্সের ছোট্ট কিছু অতীত আছে। সেটা হচ্ছে 2017 সালের বৃহত্তম ইনফ্লাক্স হওয়ার আগে 90-এর দশকে, 80-এর দশকে এবং 70-এর দশকে কিছু, কিছু ইনফ্লাক্স হয়েছিল এবং সেই ইনফ্লাক্সটা ছিল খুব ছোট আকারে। তারা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, আমরা যেটাকে কেআরসি এবং এনআরসি বলে থাকি, সেখানে বসবাস করে আসছিল তখন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কিন্তু আমরা বেসরকারি হিসেবে বলতে পারি প্রায় 10 লাখ এর মতো রোহিঙ্গা 2017 সালের 25শে আগস্টের পরে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। সেই আশ্রয় গ্রহণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের সাধারণ জনগণ, কক্সবাজারের সাধারণ জনগণ, উখিয়ার সাধারণ জনগণ, টেকনাফের সাধারণ জনগণ তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে তাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করে। খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, কর্মসংস্থান যতটুক পারে সেই সহায়তা তাদেরকে প্রদান করে। এবং সেই সহায়তার কারণেই কিন্তু তারা প্রাথমিকভাবে আশ্রয় নিতে সক্ষম হয় এবং তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়। এবং আস্তে, আস্তে তারা যে মানসিক এবং শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছে, সেই অত্যাচারের ফলে তাদের যে শারীরিক, মানসিক এবং আবেগিক ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিতে সক্ষম হয় এবং তারা স্থির হতে শুরু করে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে রোহিঙ্গাদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে, তবে এটা আমরা অস্বীকার করতে পারি না যে স্থানীয়দের সহায়তা এরপরও অব্যাহত ছিল। শাহরিয়ার আফ্রিদি, অসংখ্য ধন্যবাদ। অব্যাহত ছিল এবং এই অব্যাহত সহায়তার ফলে রোহিঙ্গারা তাদের জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করে এবং আস্তে ধীরে ধীরে সুস্থে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন স্থানে জড়ো করার চেষ্টা করতে থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একক নেতৃত্বে বিভিন্ন ক্যাম্পের আওতায় তাদেরকে একত্রিত করা হয়। ইতিমধ্যে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই রেসপন্সে বা রোহিঙ্গা রেসপন্সে রোহিঙ্গাদেরকে সহায়তা করতে শুরু করে বাংলাদেশ সরকারের সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে। ইতিমধ্যে জাতিসংঘ তাদের ফিল্ড মিশনের মাধ্যমে সহায়তা কার্যক্রম শুরু করতে থাকে এবং রোহিঙ্গা রেসপন্সকে আরো ঢেলে সাজানোর জন্য তাদের কার্যক্রম হাতে নেয়। সংক্ষেপে এই হচ্ছে রোহিঙ্গা রেসপন্স এবং রোহিঙ্গা রেসপন্সকে সাজানোর প্রয়াসের একটা সংক্ষিপ্ত চিত্র আমি তুলে ধরলাম। এখন আমি কথা বলবো
রোহিঙ্গা রেসপন্সের ফলে, রোহিঙ্গাদের ইনফ্লাক্সের ফলে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে, আমাদের কমিউনিটির উপর যে ইমপ্যাক্ট পড়েছে, সেই ইমপ্যাক্টটা আমি একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। রোহিঙ্গা রেসপন্সের ফলে সবচেয়ে যে বড় ইমপ্যাক্টটা হয়েছে, সেটা হচ্ছে যে কিছু নতুন মানুষ আমাদের দেশে এসে বসবাস করা শুরু করলো, যেটার জন্য জাতি হিসেবে আমরা প্রস্তুত ছিলাম না। কারণ জাতি হিসেবে আমরা কিন্তু মাইগ্রেন্টের সাথে মাইগ্রেশন এক্সপিরিয়েন্স করা জাতি নই। ফলে স্বাভাবিকভাবে আমরা রোহিঙ্গা রেসপন্স ম্যানেজ করা কিংবা রোহিঙ্গা রেসপন্সে নেতৃত্ব দেওয়া, সেসবের জন্য স্বাভাবিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না, যেহেতু মাইগ্রেশন কিংবা রিফিউজি রেসপন্স নিয়ে বাংলাদেশের আগের কোনো এক্সপেরিয়েন্স এত বৃহৎ আকারে ছিল না। এই যে আমাদের দেশের যে স্টাবলিশড সিস্টেম, এই স্টাবলিশড সিস্টেমের উপর যে আঘাত, সেই আঘাতটা আমাদের জন্য বড় একটা ইম্প্যাক্ট ছিল। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে যে দুর্বার গতিতে কক্সবাজার এগিয়ে চলছিল বাংলাদেশের অন্যান্য জেলার সাথে, সেই স্রোতধারায় একটা বড় ধরনের ছেদ ঘটেছে রোহিঙ্গা রেসপন্সের ফলে, বা রোহিঙ্গাদের আসার ফলে, বা রোহিঙ্গা ইনফ্লাক্সের ফলে। এবং স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের উন্নয়নের মূল স্রোতধারায় যেভাবে মিশতে পারার কথা, বিভিন্ন উন্নয়ন সূচকে যেভাবে এগিয়ে যেতে পারার কথা, সেই উন্নয়ন সূচকে সেই অগ্রগতিটা আমরা অর্জন করতে পারিনি। এটা মোটা দাগে অনেক বড় একটা ক্ষতি কক্সবাজারের হয়েছে। আমরা আগে উল্লেখ করেছি, কক্সবাজার হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর, বনজ সম্পদে ভরপুর, ফলজ সম্পদে ভরপুর, শাক সবজি উৎপাদনে ভরপুর, আহ অন্যান্য যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোতে ভরপুর, এবং আমরা হলাম বাংলাদেশের পর্যটন রাজধানী। কিন্তু রোহিঙ্গা ইনফ্লাক্সের ফলে কক্সবাজারের প্রাণ প্রকৃতির এক অভূতপূর্ব ক্ষতি সাধিত হয়েছে। হেক্টরের পর হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে, হাজার হাজার পাহাড় ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ প্রাণ প্রজাতি ধ্বংস হয়েছে, এবং এই প্রাণ প্রজাতি কিন্তু আমরা আর কোনোদিন ফেরত পাবো না, সম্ভাবনা খুব কম। আমাদের প্রাকৃতিক ক্ষতির আরো একটা বড় দিক হচ্ছে উখিয়া এবং টেকনাফের মাটির যে গুণাগুণ, সেই মাটির গুণাগুণ নষ্ট হয়েছে ফিকল স্লাজ বা পয়ঃনিষ্কাশনের ফলে, বর্জ্য নিষ্কাশনের ফলে, প্লাস্টিকের ব্যবহারের ফলে, এবং আমাদের যে ধানি জমি বা আমাদের যে আবাদ ভূমি, সে আবাদ ভূমি বিনষ্ট হওয়ার ফলে। এই যে প্রাকৃতিক সম্পদের যে বড় একটা ক্ষতি হলো, এই ক্ষতিটা কিন্তু আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না, এবং মোটা দাগে ক্ষতির মধ্যে এটা একটা বিশাল ক্ষতি। এরপর আমরা আসি জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন। বর্তমানে কক্সবাজার জেলার যে পরিমাণ জনসংখ্যা, রোহিঙ্গার সংখ্যা তার চেয়ে বেশি। এটা একটা বড় একটা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশের জনগোষ্ঠীর সাথে মিশে তারা বিভিন্ন ধরনের পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছে। ফলে জাতি হিসেবে
কক্সবাজারের মানুষদের যে জাতিগত ঐক্য, এই ঐক্যটা বিনষ্ট হচ্ছে। আমাদের লেবার মার্কেটে তারা মিশে যাওয়ার ফলে আমাদের যে শ্রমিক গোষ্ঠী ছিল, সেই শ্রমিক গোষ্ঠীর যে ঐকতান, যে একতা, যে সাযুজ্যতা সেটা বিনষ্ট হয়েছে। এবং এটা কোনোভাবে আমরা কোনোদিন উদ্ধার করতে পারব না। এটা কোনোদিন আমরা ফেরত পাবো না। এবার আসি আমরা অর্থনৈতিক যে প্রভাব পড়েছে, অর্থনৈতিক যে ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতির আলোচনায়। রোহিঙ্গা ইনফ্লাক্সের ফলে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে কক্সবাজারের স্থানীয় অর্থনীতি বিরাট হুমকির মুখে পড়েছে। তন্মধ্যে হচ্ছে কক্সবাজারের যে শ্রম বাজার, এই বাজার মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। কক্সবাজারের যে চাকরির বাজার বা এমপ্লয়মেন্ট মার্কেট, এটার অনেক বড় ক্ষতি হয়েছে। এবং কক্সবাজারের যে পর্যটন, এই পর্যটনের অনেক বড় ক্ষতি সাধিত হয়েছে, যেটা আমরা কোনোভাবে পুনরুদ্ধার করতে পারবো না। নিরাপত্তার বিষয়টা যদি আমরা আলোচনা করি, প্রতিদিন আমরা রোহিঙ্গাদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছি বাংলাদেশের জনগণ। ক্রাইম রেট বা অপরাধ প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। শিক্ষাক্ষেত্রে কক্সবাজারের বিভিন্ন স্কুল কলেজগুলোতে শিক্ষার মান কমেছে, কারণ শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, স্কুলে যেতে ভয় পাচ্ছে। নারী শিক্ষার্থীরা বিশেষ করে হুমকির মুখে আছে এবং স্কুলে ড্রপ আউট বেড়েছে। এই হচ্ছে রোহিঙ্গার ইনফ্লাক্সের ফলে যে আমাদের উপর যে প্রভাব পড়েছে, সেই প্রভাবের সংক্ষিপ্ত পরিচয়। আমি কালকের লেকচারে যে বিশেষ বিষয়টি রয়েছে সে বিষয়ে কথা বলবো। আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আশা করব সবাই লেকচার সিরিজে জয়েন করবেন, উপভোগ করবেন এবং আপনাদের কোনো কমেন্ট এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন। শুভরাত্রি।